আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি নিয়ে। ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা সবাই গণিত বইটি পেয়ে গিয়েছো। চলো দেখে নেই সূচিপত্রে কি কি অধ্যায় আছে। সূচিপত্র প্রথম অধ্যায়টি হলো সংখ্যার গল্প, এরপর পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গল্প, ভগ্নাংশের খেলা, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, দৈর্ঘ্যমাপী, বীজগাণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, সূত্র খুঁজি, সূত্র বুঝি, জ্যামিতিক আকৃতির গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সংখ্যার গল্প অধ্যায়টি নিয়ে। চলো তাহলে দেখে নেই। সংখ্যার গল্প। বাস্তব জীবনে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি। তো তোমরা ভালো করে দেখলে খেয়াল করলে দেখতে পারবে প্রত্যেকটি ছবিতে কি সংখ্যা, ঘড়িতে সংখ্যার ব্যবহার আছে। তারপর আমরা মোবাইল ফোনে যে নাম্বার ইউজ করি সেটাও একটি সংখ্যা। তারপর হচ্ছে আমাদের যে এনআইডি কার্ড সেখানেও সংখ্যার ব্যবহার আছে। তারপর আমাদের যে ক্যালেন্ডার সেখানেও কি সংখ্যা। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে কি অসংখ্য সংখ্যার ব্যবহার আছে। এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখো তো। আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের ওপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে। তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনে সংখ্যা গণনা ও ব্যবহারে পার্থক্য আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আগে নিশ্চয়ই মানুষ আমাদের মতো এখনকার মতো কি এইভাবে সংখ্যা ব্যবহার করতো না। তারা কিভাবে ব্যবহার করতো? কখনো দাগ কেটে, দড়ির গিঁট দিয়ে বা পাথর ব্যবহার করে কি সংখ্যা গণনা করতো। চলো তাহলে কিছু নমুনা দেখে নেই। তো একদম শুরুতে তারা ব্যবহার করতো টেলির মাধ্যমে। তো টেলি চিহ্ন আমরা ইতিমধ্যে জানি। তাহলে এক সংখ্যাটিকে টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় কিভাবে? একটা দাগ কেটে। দুই সংখ্যাটা কিভাবে প্রকাশ করা হয়? দুইটা দাগ দিয়ে। তিন প্রকাশের জন্য তিনটা দাগ দিতে হয়। চার প্রকাশের জন্য চারটা দাগ। আর পাঁচ প্রকাশের জন্য তিনটা চারটা দাগ দিতে হবে। চারটা দাগ দিয়ে এরপর আরেকটা দাগ কি আড়াআড়িভাবে কেটে দিতে হবে। এরপর ছয় প্রকাশের জন্য 5 লিখে এর সাথে একটা দাগ দিলেই কি 6। 7 প্রকাশের জন্য 5 লিখে দুইটা দাগ। 8-এর জন্য 5 লিখে তিনটা দাগ। 9 প্রকাশের জন্য 5 লিখে চারটা দাগ। আর 10 প্রকাশের জন্য কি 5 দুইবার লিখলেই সেটা 10। এখন একক কাজটি কি? ট্যালি চিহ্নে প্রকাশ করা আছে, তোমাকে সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে এখানে এটাকে 5, এটাও 5, 5, 5, 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 বার আছে। তাহলে সবগুলো যোগ করলে কত হবে? আমাদের উত্তর হচ্ছে কি 25। এরপর 27 সংখ্যায় দেওয়া আছে, এটাকে তোমার ট্যালি চিহ্নের মাধ্যমে কনভার্ট করতে হবে। তাহলে অলরেডি দেখো আমার উপরের সংখ্যাটি কত ছিল? 25। তার মানে কি তুমি ট্যালি চিহ্ন দিয়ে এইভাবে 25 লেখার পর যদি দুইটা দাগ টেনে দাও তাহলে সেটাই কি 27। এবার আসো রোমান সংখ্যায় কিভাবে গণনা করা হতো। ছবিটি আমরা সবাই চিনতে পারছি, তাই না? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের একটি ঘড়ির ছবি, যেখানে ঘড়ির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো কি এক ধরনের সংখ্যা। এই যে দেখছো ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা কি এই সংখ্যাগুলোকে প্রকাশ করছে। এই সংখ্যাগুলোকে বলা হয় কি রোমান সংখ্যা। এবং এগুলো কোথায় ব্যবহার করা হতো? প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেনের সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
তোমরা জেনে অবাক হবে যে এই পদ্ধতি মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা, তার মানে এটি অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি ছিল। রোমান সংখ্যায় গণনার জন্য নিচের 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয়, যাদের প্রতিটির একটি সুনির্দিষ্ট পূর্ণমান রয়েছে। তাহলে দেখে নেই রোমান সংখ্যা কিভাবে 1 থেকে 10 পর্যন্ত লেখা হয়। রোমান সংখ্যায় 1 লেখার জন্য একটা আই লেখা হয়, 2 প্রকাশ করা হয় 2টা আই লিখে, 3 প্রকাশ করা হয় 3টা আই লিখে, 4 প্রকাশ করা হয় একটা আই আর একটা ভি লিখে, 5 প্রকাশ করা হয় একটা ভি লিখে, 6 ভি আর একটা আই, 7 একটা ভি 2টা আই, 8 একটা ভি 3টা আই, 9 একটা আই আর একটা এক্স, আর 10কে প্রকাশ করা হয় এক্স লিখে। আর এলকে প্রকাশ করা হয় 50 লিখে, 50কে প্রকাশ করে এল লিখে, আর 100কে প্রকাশ করা হয় সি, আর 500কে প্রকাশ করা হয় ডি লিখে, আর 1000কে প্রকাশ করা হয় এম দিয়ে। মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যাহত থাকে। 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশ সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। তবে কিছু ছোটোখাটো ক্ষেত্রে রোমান সংখ্যাসমূহ ব্যবহার এখনও চলছে। রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্যের কোনো আলাদা কোনো মান নেই, অর্থাৎ রোমান সংখ্যা শুরুই হয় 1 থেকে। তাহলে এটা একটা অন্যতম অসুবিধা। আরেকটা অসুবিধা হলো এইখানে সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয়। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি কিভাবে রোমান সংখ্যায় লিখতে হয়। রোমান সংখ্যা লেখার কিছু নিয়ম আছে, সেগুলো হলো রোমান সংখ্যাসমূহ সবসময় কি বাম থেকে ডানে পড়া হয়। যেমন আমরা যখন এখানে 6 পড়তেছিলাম তখন আগে কি 5 বানানো হয়েছে, এরপর এখানে তার মানে কি বাম থেকে ডানে যাওয়া হয়। তার মানে প্রথমে 5, এরপরে কি একটা 1, 5 আর 1 6, এইভাবে বাম থেকে ডানে প্রকাশ করা হয়। যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম 3বার পর্যন্ত পুনরাবৃত্তি করতে পারবে। তার মানে এই 4টা সংখ্যা 3বারের বেশি আমি একটা সংখ্যায় কি পুনরাবৃত্তি করতে পারবো না। আর এল, ভি, ডি এই 3টা ওয়ার্ড পুনরাবৃত্তি করা যাবে না। এই 3টা ওয়ার্ড কখনো পুনরাবৃত্তি করা যাবে না। একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে কি বিয়োগ করা হয়। যেমন এখানে এক্স মানে কি জানি আমরা, এক্স মানে হচ্ছে 10 আর এল এর মান কত 50। তাহলে কি বড় প্রতীকটা কি ডানে আছে, তাহলে বড় প্রতীক যদি বামে থাকে সেক্ষেত্রে তোমাকে এই বড় প্রতীকের মান থেকে ছোট প্রতীকের মানটা বিয়োগ করতে হবে, তারপরে যেটা পাবো সেটাই অ্যান্সার। তাহলে এখানে এল এর মান কত 50 আর এক্স এর মান কত 10, তাহলে এটা মাইনাস করলে যেটা পাবো সেটাই আমার উত্তর। আর এটার উল্টাটা যদি বলি যে বড় প্রতীকটি এল যদি আগে থাকে আর ছোট প্রতীকটি যদি পরে থাকে, তাহলে কি এই মান দুইটার যোগ করে দিতে হবে, অর্থাৎ এল এর মান আর এক্স এর মান যেটা হয় সে দুটো যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা জিনিস, শুধুমাত্র আই, এক্স, সি প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে কি ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা দেখে নিই একক কাজ। রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটিকে পূরণ করতে হবে। চলো তাহলে একক কাজটা আমরা সমাধান করি। 9 আমরা ইতিমধ্যে জানি যে রোমান সংখ্যা 9 প্রকাশ করা কিভাবে, আই আর এক্স লিখে। আর 17কে প্রকাশ করা হয় কিভাবে, 17 প্রকাশ করা হয় এক্স, এক্স মানে কি এক্স মানে হচ্ছে 10, আর 10-এর সাথে 7 যোগ করলে 17, তো 7 কিভাবে লিখি ভি লিখে 2টা আই। 25, 25 কিভাবে লিখবো, এক্স মানে কি 10, এক্স মানে 10, 10 10 20, 20-এর সাথে যদি 5 যোগ করি 25। এরপর 41, 41-এ কীভাবে লিখবো, তো এই ক্ষেত্রে সেমভাবে এক্সেল, এল মানে কি 50, তো যেহেতু বড় প্রতীকটি পিছন ডানে আছে তাহলে কি বড় প্রতীক থেকে ছোট প্রতীকটি বিয়োগ করব, তাহলে এল থেকে এক্স বিয়োগ করলে কত হয়, এল হচ্ছে 50 আর এক্স হচ্ছে কি 10, 50 থেকে 10 বিয়োগ করলে কি 40, 40-এর সাথে 1 যোগ করলে 41। এরপর 59, 59কে কীভাবে প্রকাশ করব, 59 এল এর মান কত জানি আমরা, এল হচ্ছে আমাদের 50, 50-এর সাথে 9 যোগ করলে 59 সরি। এরপর হচ্ছে 73, 73কে কীভাবে প্রকাশ করব, এল, এল মানে কত 50, এক্স মানে হচ্ছে 10, 10 20, তাহলে 50 60 70, 70-এর সাথে আর 3 যোগ করলে 73। এরপর 111, তো আমরা সি মানে কত জানি 100,
তাহলে সি 100 আর কত লাগবে আমার 11, 11কে প্রকাশ করা হয় কত দিয়ে, এক্স আই দিয়ে 11কে লেখা হয়। এবার আসো একটু বড় প্রবলেম সলভ করি, 1971। ওকে, 1971কে সলভ করার জন্য আমরা ফার্স্টে এম মানে কত জানি, 1000। তাহলে এম মানে 1000। ওকে, এম হচ্ছে 1000, তাহলে আমার আর কত লাগবে, 971। তাহলে সি এম মানে কত বলো তো, সি এম হচ্ছে এক্ষেত্রে কি, এম এর মান কি, বড় সংখ্যা 1000, আর সি মানে কত, 100। তাহলে 1000 থেকে 100 বিয়োগ করলে কত, 900। তাহলে 1000 এমসিএম মানে কি, 1900। এমসিএম মানে কি, 1900। এরপর আসো 71 কিভাবে বানাবো। তো এল 50, 60, 70 আর আই লিখলে কি, 71। তার মানে এমসিএম মানে কত, এমসিএম মানে হচ্ছে 1900, আর এল এক্স এক্স আই মানে কত, 71, তার মানে 1971। আর 2041 এটি কিভাবে করবে, এম, এম হচ্ছে তোমার 1000, 1000, 2000, আর এক্স হচ্ছে তোমার কত, এক্সেল মানে কত, আচ্ছা 2000 লেখার পর আর কত বাকি থাকে, 41। দেখো অলরেডি 41 কিন্তু আমরা বের করে ফেলছি, এক্স এল আই। তাহলে এক্স এল আই এম এম, এম এম এক্সেল মানে কি 2041। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে। নেক্সট সেশনগুলো অবশ্যই দেখবে, সেখানে বাকি যে তোমার